গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে। মাঝখানে কিছুদিন যে কেন এখানে বাস করিয়াছিল অন্যমনস্কের মতো, আধখানা মন দিয়া সব সময় সে তাহার কাম্য জীবনের কথা ভাবিত। শিক্ষা, সভ্যতা ও আভিজাত্যের আবেষ্টনীতে উজ্জ্বল কোলাহল মুখর উপভোগ্য জীবন। এখনকার মশকদষ্ট মৃত্তিকালীন জীবন এই সান্ত্বনার জন্য শশীর সহ্য হইয়া আসিয়াছিল যে যখন খুশি গ্রাম ছড়াইয়া যেখানে খুশি গিয়া মনের মতো করিয়া জীবনটা সে আরম্ভ করিতে পারে। ইতিমধ্যে পৃথিবীর বিপুলতা অবশ্য কমিয়া যায় নাই, শশীর স্বাধীনতাও হরণ করে নাই কেহ। তবু শশীর মনে হয় চিরকালের জন্য সে গ্রাম্য ডাক্তারের মার্কা মারা হইয়া গিয়াছে, যে গ্রাম ছাড়িয়া কোথাও যাইবার শক্তি নাই। নিঃসন্দেহে এজন্য দায়ী কুসুম। শশীর কল্পনার উৎস সে যেন চিরতরে রুদ্ধ করিয়া দিয়াছে। বিদ্যুতের আলোর মতো উজ্জ্বল যে জীবন শশী কল্পনা করিত, সে যাযাবরের জীবন নয়। শশীর প্রেম সীমাহীন। কল্পনাটাই একটি কেন্দ্র ছিল শশীর, এই অত্যাশ্চর্য অস্তিত্বহীনা মানবী, কিন্তু অবাস্তব নয়। শশীর ভাবুকতা উদ্ভ্রান্ত হইতে জানে না। কুসুম যেন তাকে মিথ্যা করিয়া দিয়াছে, সেই মহামানবীকে। ছোট বোন সিন্ধু আর মতি ছাড়া কারোর সঙ্গে শশীর ভালো লাগে না। এত বড় গ্রামে শুধু এই দুটি তার প্রিয়তমা বান্ধবী। নিচে সিন্ধু পুতুল খেলা করে, খাটে বসিয়া শশী অস্বাভাবিক মনোযোগের সঙ্গে সে খেলা চাহিয়া দেখে। খুকি, বড় হয়ে তুই কি করবি? পুতুল খেলব। এই একটি মাত্র জবাবে ক্ষণিকের জন্য শশীর মন যেন একেবারে হালকা হইয়া যায়। জানলা দিয়া সে বাহিরের দিকে তাকায়। জানলার নিচে যেদিন কুসুম যে গোলাপের চারাটি মারিয়া দিয়াছিল, শশীর যত্নে সেটি আবার মাথা তুলিয়াছে। মতি স্পষ্টই জিজ্ঞাসা করে, আপনার সেই বন্ধুটি পত্র দিয়েছে? কে রে মতি? কুমুদ? না, দেয়নি। কেন? এমনি শুধোচ্ছি। এমনি শুধাবি কেন ও কথা? সুন্দর যাত্রা করে যে। তা বটে, সুন্দর যাত্রা করে বলিয়াই কুমুদ পত্র দিয়েছে কিনা মতির তা জিজ্ঞাসা করা চলে বটে। শশী হাসিয়া বলে, ওর পার্ট তোর খুব ভালো লাগতো না রে মতি? আমার একার কেন, সবার লাগতো। একটা যাত্রা গান দিন না ছোটবাবু, দেবেন? কত টাকা নেয়? গম্ভীর মুখে শশীর হাসিকে মতি অগ্রাহ্য করে, বলে, আমার টাকা থাকলে ও দলকে ভাড়া করে আনতাম ছোটবাবু। আমাদের বাড়ির সামনে সাইমানা খেঁচে আসর করে দিতাম, পালা হতো 7 দিন। মতি একটু গম্ভীর হইয়াছে আজকাল। কথা বলিতে বলিতে দু চোখে তাহার একটু ভীরু ঔৎসুক্য দেখা যায়। কথা শেষ করিয়া কি যেন ভাবে মতি। শশী ভাবে, কে জানে, হয়তো ধীরে ধীরে অবশ্যম্ভাবী আত্মচিন্তায় এবার আসিতেছে মতির। গ্রামের মেয়ে তো, নিশ্চিন্ত থাকবার বয়সটা ইতিমধ্যে পার হইয়া যাইতে আরম্ভ করিবে, তাতে আশ্চর্য নাই। একদিন বাসুদেব বাড়ুজ্যে সপরিবারে গ্রাম ত্যাগের আয়োজন করিলেন। কলিকাতায় মেজ ছেলে চাকরি করিত। সম্প্রতি সেজ ছেলেও কোনো অফিসে চাকুরি হইয়াছে। জমি জমা নাই। গোপালের শত্রুতার জন্য কেহ টাকা ধার করিতে আসে না। আসিলেও গোপালের পরামর্শে সুদে আসলে গাপ করিতে চায়। ম্যালেরিয়ায় ভুগিতে আর কেন গ্রামে থাকা? এমন অনেকে কি আছে।
গ্রাম জুড়িয়া এখানে ওখানে পোড়ো ভিটা খাঁ খাঁ করে। খবর পাইয়া শশী দেখা করিতে গেল। জিনিসপত্র বাঁধা ছাড়া হইতেছে দেখিয়া হঠাৎ কেমন রাগ করিয়া গেল শশীর। সে নিজে যখন গ্রামের পাকে আত্মসমর্পণ করিয়াছে চিরকালের জন্য, আর কারো যেন এ গ্রাম ত্যাগ করা অন্যায়। আপনার কাছে কতগুলো টাকা পেতাম বাড়ুজ্জে কাকা? কলকাতায় গিয়ে পাঠিয়ে দেবো আবার। কটা টাকা তো, ছেলেরা মাস খাবারের মাইনে পেলে একটা দিনও দেরি করব না। শশী মাথা নাড়িল। না, অনেক দিন পড়ে আছে টাকাটা, দিয়েই যান। শশীর এত টাকার প্রয়োজন কিসের কে জানে। বিশ্রী একটা কলহ বাঁধিয়া গেল বাসুদেবের সঙ্গে। তার দুই ছেলে রুখিয়া আসিল। কোনো পক্ষেরই মান অপমানের পার্থক্য রহিল না, কিন্তু শশী ছাড়িল না। ছোট নোটবুকটিতে ভিজিট আর ওষুধের জন্য যত টাকার অঙ্কপাত করা ছিল সমস্ত টাকা আদায় করিয়া ক্ষান্ত হইল। টাকাটা পকেটে পুরিয়া বলিল, দুটো চাকরি ছেলে আপনার, ডাক্তারের ফি দিতে মরেন কেন বাড়ুজ্জে কাকা? কলকাতায় ডাক্তার ডেকে তার সঙ্গে যেন এরকম করবেন না কক্ষনো, জুতো মেরে যাবে। ফিরিতে ইচ্ছা হয় না শশীর। অনেকক্ষণ ধরিয়া আরও তীব্র ভাষায় সকলকে গালাগাল দিতে ইচ্ছা হয়। সে একটা কটু আনন্দের নিবিড় স্বাদ পায়। বাসুদেবের বিধবা বউটি মৃত ভূতকে বাঁচানোর জন্য একদিন যে শশীর পথ আটকাইয়াছিল, হঠাৎ তার দিকে চোখ পড়ায় শশী যেন চমকাইয়া গেল। ভূতর মৃত্যুর 3 মাস পরেও এ বাড়ির কাছাকাছি পথ দিয়া যাওয়ার সময় শশী এর বিনানো কান্না শুনিয়াছে। আজও সে কাঁদিতেছিল নিঃশব্দে। আশ্চর্য নয়, যার চিকিৎসায় ভূত বাঁচে নাই, সেই ডাক্তার আসিয়া ভিজিটের টাকার জন্য এমন কাণ্ড করিলে মন যার স্নেহ কোমল, সে তো কাঁদিবেই। পাংশু মুখে শশী পলাইয়া আসিল। ভূতর চিকিৎসার হিসাব সে যে ধরে নাই। যে টাকা সে আদায় করিয়াছে তার প্রত্যেকটি পয়সা যে এ বাড়ির অন্য লোকের অসুখের চিকিৎসা করার দরুন। যারা আজও সুস্থ শরীরে বাঁচিয়া আছে, বউটি একবারও তাহা ভাবিবে না। ভূতর জন্য মন কেমন করিলে গাউদিয়া শশী ডাক্তারকে স্মরণ করিয়া সে শিহরিত হইবে। হয়তো কোনো দিন শহরের প্রতিবেশিনীদের কাছে গ্রামের গল্প বলিবার সময় আজিকার ঘটনার উল্লেখ করিয়া বলিবে, গাঁয়ের ডাক্তারগুলো পর্যন্ত এমনি মানুষ দিদি, আমরা গা ছেড়ে এসেছি কি সাধে। কয়েকদিন পরে শশী একবার কলকাতায় যাওয়া প্রয়োজন ছিল। কয়েকখানা বই ও কতগুলি ওষুধ কিনিবে। একদিন পরাণ লজ্জিত মুখে কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, কলকাতা যাইবার বায়না নিয়ে মতি বড় কানাকাটা জুটেছে ছোটবাবু। শশী অবাক হইয়া বলিল, কলকাতা যাবে? কার সঙ্গে? বলছে আপনার সঙ্গে যাবে। শশী হাসিয়া বলিল, তুমি বুঝি তাই আমাকে বলতে এসেছ? যদি নিয়ে যায়, তোমার বুদ্ধি নেই পরাণ? আমি যেতে পারি নিয়ে? গায়ের লোক বলবে কি? শশী একা মতিকে লইয়া কলকাতা যাইবে, পরাণ সে কথা বলিতে আসে নাই। পরাণের সঙ্গে যাইবে বই কি। মোক্ষদা বার কয়েক গঙ্গা স্নানের ইঙ্গিত করিয়াছে। এ সুযোগ বুড়ি ছাড়িবে মনে হয় না। সুতরাং কুসুমও যাইবে সন্দেহ নাই। মতির জন্য এবার ফতুর হইতে হইবে পরাণকে। এতগুলি মানুষের কলকাতা যাওয়া আসার খরচ কি সহজ? কিন্তু না হইলেও চলিবে না। মতি 2 দিন না খাওয়া ছাড়িয়া কাঁদিতেছে। হঠাৎ ওর এত কলকাতা যাওয়ার শখ হলো কেন? শশী জিজ্ঞাসা করিল। পরাণ তা জানে না। মাথা নাড়িয়া জ্ঞানীর মতো সে শুধু বলিল, জানেন ছোটবাবু, নাই দিয়ে দিয়ে কর্তা
ওর মাথাটা খেয়ে গেছে। নাই তুমিও কে কম দাও না পরাণ। শশী মতিকে বুঝানোর চেষ্টা করিল, বলিল, কি চাস তুই আমাকে বল, কিনে আনবো তোর জন্য। কি করবি মিছিমিছি কলকাতায় গিয়ে? মতি ভীরু ও শান্ত। শশীর কথা সে চিরকাল মানিয়া আসিয়াছে, আজ কিন্তু সে কোনো কথা কানে তুলিল না। শেষে শশী রাগিয়া বলিল, চল তবে চল, তোকে কলকাতায় ফেলে রেখে আমরা চলে আসব, তখন টের পাবি। নৌকা, স্টিমার, রেল, তবেই কলকাতা। সমস্ত পথ মতি অস্থির উত্তেজিত হইয়া রহিল। কুসুম চারিদিক দেখিতে দেখিতে বেড়ানোর আনন্দ উপভোগ করিতে করিতে চলিল, কিন্তু মতির যেন নদীর বুকে রেলপথের দুধারে দেখিবার কিছু মিলিল না। অতটুকু মেয়ে জীবনে এই প্রথম দূর দেশে বেড়াইতে চলিতেছে। চোখের পলকে পথ ফুরাইয়া গন্তব্যস্থানে পৌঁছাইয়া যাওয়ার ভয়টাই ছিল তার পক্ষে স্বাভাবিক, কিন্তু তার একান্ত আগ্রহ দেখা গেল তাড়াতাড়ি কলকাতায় উপস্থিত হইতে। হয়তো সে ভাবিতেছিল কলকাতায় পা দেওয়া মাত্র কুমুদের দেখা মিলিবে, তাকে শহরে অভ্যর্থনা করিয়া লইবে রাজপুত্র প্রবীর। পথে একবার সে জিজ্ঞাসা করিল, কলকাতায় আমরা কোথায় থাকবো ছোটবাবু? আপনার সেই বন্ধুর বাড়িতে? শশী বলিল, খুব তাহলে যাত্রা শুনতে পারিস না? যাত্রা শুনবার লোভে তুই কলকাতায় চলছিস নাকি মতি? থিয়েটার দেখিস একদিন, দেখাবো তোদের। যাত্রার চেয়ে সে ঢের ভালো। 5 দিন তাহারা কলকাতায় রহিল, যা কিছু দেখার ছিল শহরে দেখিয়া বেড়াইল। স্নান করিল গঙ্গায়, পূজা দিল কালীঘাটে, ট্রামে চাপিয়া অকারণে ঘোরাফেরা করিল। কিন্তু কোথায় মতির রাজপুত্র প্রবীর? শশীর সে বন্ধু, এই শহরে কোথাও সে বাস করে, কিন্তু শশী একবার না করিল তার নাম, না আনিল তাকে ডাকিয়া। শহরের অফুরন্ত বিস্ময় অভিভূত করিয়া না রাখিলে মতির 2 চোখ ভরিয়া হয়তো জল আসিত। শিয়ালদহের কাছে একটা হোটেলে তাহারা 2 খানা ঘর ভাড়া করিয়াছে। একটা ঘর শশীর একার। একদিন শশী তার এক ডাক্তার বন্ধুর বাড়ি রাত কাটাইয়া আসিল। রাত্রে উঁকি দিয়া তার ঘর খালি দেখিয়া মতি ভাবিল, শশী তবে নিশ্চয় কুমুদের কাছে গিয়াছে। সকালে দুজনে একসঙ্গে আসবে। কুমুদ ছাড়া জগতে শশীর আর কোনো বন্ধু আছে বলিয়া মতি জানে না। পরদিন বেলা 10টা বাজিয়া গেল। সকাল হইতে মতি সিঁড়ি দিয়া হোটেলের সমস্ত লোকের ওঠানামা চাহিয়া দেখিল, কিন্তু শশী অথবা কুমুদ কেহই আসিল না। পরাণের সঙ্গে সেদিন তাহাদের জাদুঘরে যাওয়ার কথা। সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া বাহির হওয়া দরকার। মতি নড়িতে চায় না। ছোটবাবু আসুক। ছোটবাবু এবেলা আসবে না মতি, এলে এতক্ষণ আসতো। ওবেলা জাদুঘর যাব দাদা, এবেলা বড্ড শীত। পরাণের চাদরটা গায়ে জড়াইয়া মতি ঠির ঠির করিয়া শীতে কাঁপে। কুসুম বলে, মর তুই আহ্লাদি মেয়ে, ছোটবাবু আজ মোটর গাড়ি চাপাবে না লো, পিত্তেস করে থেকে করবি কি? দেরি হলো বলে মোটর এলো সেদিন, মোটরে ঢের পয়সা লাগে। নাইবি তো নিয়ে ফেল মতি, নয়তো ভাত দিয়েছি, খাবি আয়। যাইতে হইল মতিকে। জন্তু জানোয়ার দেখিয়া সন্ধ্যার সময় হোটেলে ফিরিয়া সে দেখিল ঘরে বসিয়া শশী চা খাইতেছে একা। কুমুদ নিশ্চয়ই আসিয়াছিল, বসিয়া বসিয়া বিরক্ত হইয়া চলিয়া গিয়াছে। মতি সভয়ে জিজ্ঞাসা করিল, কখন এলেন ছোটবাবু? শশী বলিল, এই তো এলাম খানিক আগে। কোথা গিয়েছিলে? জাদুঘর? কাল কিন্তু শেষ দিন মতি, পরশু আমরা ফিরে যাব। মতির তাতে আপত্তি নাই, আর কলকাতায় থাকিয়া কি হইবে? পরদিন সন্ধ্যার সময় শশী বিন্দুর খবর আনিতে গেল। নন্দ থাকিলে রাগ করিবে, হয়তো অপমানও করিবে, করুক। সেজন্য বোনটা বাঁচিয়া আছে কিনা এটুকু না জানিয়া বাড়ি ফেরা যায় না।
গোপালের খেয়ালে জীবনে সারা দুঃখ পাইয়াছে, তাদের জন্য শশীর মনে একটা অতিরিক্ত মমতা আছে। গোপালের কীর্তিতে নিজেকেও সে কেমন অপরাধী মনে করে, মনে হয় তারও যেন দায়িত্ব ছিল। পাড়াটা ভালো নয়, যে পথের শেষাশেষি বিন্দুর বাড়ি। সন্ধ্যার পর মানুষকে সে পথে হাঁটিতে দেখিলে চেনা লোক নিন্দা রটায়। তবে বিন্দুর বাড়িটা একটু তফাতে, ভদ্রপাড়ার গা ঘেঁষিয়া। বাড়ির পূব দিকে খানিকটা জমি খালি পড়িয়া আছে। ইট সুরকির তলে সমাধি পাওয়া বিন্দু বোধ হয় ওই দিকে চাহিয়া মাঝে মাঝে অবরুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করে। নন্দ বাড়ি ছিল না। বিন্দুকে শশী প্রায় 2.5 বছর পরে দেখিল। প্রায় তেমনিই আছে বিন্দু। বিন্দুর ঘরের চেহারাও বিশেষ বদলায় নাই। কেমন আছিস বিন্দু? ভালো আছি দাদা। কবে এলে? সবাই ভালো আছে তো? শশী হাসিয়া বলিল, বলবো কেন, চিঠি লিখে খবর নিতে পারিস না? বিন্দু বলিল, চিঠি লিখতে বড় আলসেমি লাগে দাদা। শশী জানে এটা ফাঁকির কথা, নন্দ চিঠি লিখিতে দেয় না। শশীকে খাবার দিয়া বিন্দু নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। গাওদিয়া গ্রামটি সম্বন্ধে আজও বিন্দুর কৌতূহল আছে। কে বাঁচিয়া আছে, কে স্বর্গে গিয়াছে, চেনা ছেলে মেয়েদের মধ্যে কার কার বিবাহ হইয়াছে, কার কটি ছেলে মেয়ে। শশীর মুখে এসব খবর শুনিতে শুনিতে বিন্দুর চোখ ছল ছল করিতে লাগিল। শশী বলিল, এর মধ্যে তোর খোকাখুকি কিছু হয়নি বিন্দু? বিন্দু ঘাড় নাড়িল, কিন্তু মুখে বলিল উল্টো কথা। মরে গেল যে। মরে গেল? কবে মরে গেল? 8 বছর। শেষবার দেখিতে আসিয়া শশীর মনে হইয়াছিল বিন্দুর বোধ হয় ছেলে হইবে। সে ছেলে হইয়া তবে মরিয়া গিয়াছে। বিন্দু দেওয়ালের গায়ে রাধাকৃষ্ণের ছবিটার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎ শশীর মনে হল শরীরটা বিন্দুর ঠিক আছে, কিন্তু মুখটা তাহার কেমন এক অদ্ভুত রকমের রোগা হইয়া গিয়াছে। মুখের চামড়ার নিচে যেন শুষ্কতা, ত্বকের লাবণ্য শুষিয়া লইতেছে। তোর অসুখ বিসুখ করেছে নাকি বিন্দু? কিসের অসুখ? বেশ আছি আমি। বাহিরে গিয়া বিন্দুর কোথা হইতে এক পাক ঘুরিয়া আসিল। ভালো আছিস বিন্দু? অ্যাঁ? আছি বই কি। সমস্ত ব্যাপারটা কেমন বিস্ময়কর লাগে, কেমন রহস্যময় মনে হয় বিন্দুর মুখের গোপন করা বুড়ুটে ভাব, বিন্দুর অবসাদ ক্লিষ্ট নিরুত্তেজ কথা। বিন্দু তার বোন, পাতানো সম্পর্ক নয়। ছুরি দিয়া আঙুল কাটিয়া দিলে দুজনের যে রক্ত বাহির হইবে তাহা এক, কোনো পার্থক্য নাই। অথচ বিন্দুকে সে একরকম চেনে না, বোঝে না। শশী মমতার সঙ্গে বলিল, অত দূরে বসলি যে, এদিকে আয়, এখানে বস। বিন্দু উদ্ধতভাবে বলিল, কেন? শশী বলিল, আয়, সরে আয়, কটা কথা শুধোই তোকে। ইতস্তত করিয়া বিন্দু কাছে আসিল। তার 2 চোখ দিয়া জল পড়িতেছে। কাঁদিস কেন? এ প্রশ্নে বিন্দু একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কোনো দিন তুমি আমাকে কাছে ডেকেছ? কেউ ডেকেছে? শশী অবাক হইয়া যায়, কিছু বলিতে পারে না। এ বাড়িতে আসিয়া পরের মতো আধ ঘণ্টা বসিয়া সে চিরদিন বিদায় লইয়াছে, তা সত্য, কিন্তু কি করিতে পারিত শশী? কদাচিৎ অতটুকু সময়ের জন্য সে যে আসিত, তাতেই নন্দ পাছে রাগিয়া বিন্দুকে কষ্ট দেয়, শশী সেই জন্য ভয় করিত। বিন্দুর মনে তাতে এত ব্যথা লাগিত সেই নিরুপায় অনাদরে। বিন্দু তো কোনো দিন কিছু বলে নাই মুখ ফুটিয়া। অনেক দিনের অভিমানে বিন্দু অনেকক্ষণ কাঁদিল। শেষে সে শান্ত হইলে শশী বলিল, তোর ব্যাপারটা কি খুলে বল তো বিন্দু। কিছু না দাদা। শশী বুঝাইয়া বলিল, আজ না বলিলে আর কোনো দিন বলতে পারবি না বিন্দু, অন্যদিন লজ্জা করবে।
নন্দ খারাপ ব্যবহার করে? হুম, আমাকে ভীষণ শাস্তি দিচ্ছে। ভীষণ শাস্তি? নন্দ ভীষণ শাস্তি দিচ্ছে বিন্দুকে? বিন্দুর এমন বাড়ি, এত কাপড়, এত গয়না, এত বিলাসিতার ব্যবস্থা। নন্দ তোকে ভালোবাসে না বিন্দু? বাসে, স্ত্রীর মতো নয়, রক্ষিতার মতো। অ্যাঁ, কিসের মতো? শশী যেন বুঝিতে পারে না। গাওদিয়ার বিন্দুকে গ্রাস করা কলকাতার অনামী রহস্য শশীর কাছে স্বচ্ছ হইয়া আসে। বিন্দু বলিল, দেখবে? উনি এলে কোন ঘরে বসেন দেখবে দাদা, চলো দেখাই। শশীর দেখিবার স্বাদ ছিল না। হাত ধরিয়া বিন্দু তাহাকে টানিয়া লইয়া গেল। ওদিকের বড় একখানা ঘরের তালা খুলিয়া সুইচ টিপিয়া বিন্দু আলো জ্বালিল। কি সে তীব্র আলো! গোটা তিনেক বাল্ব ঘিরিয়া কাঁচের ঝাড় ঝলমল করে। শশীর চোখ যেন ঝলসিয়া গেল। দেওয়ালে ৮-১০টা অশ্লীল ছবি, মেঝে জুড়িয়া ফরাস পাতা, তাতে কয়েকটা বড় বড় তাকিয়া, হারমোনিয়াম, বায়া, তবলা এসবও আছে। বিন্দু বলিল, গান শিখিয়েছেন উনি, তবলা বাজান, আমি গান করি। শশী আর কিছু দেখিবার বা শুনিবার ইচ্ছা ছিল না। সে মরার মতো বলিল, ও ঘরে চল বিন্দু। বিন্দু শক্ত করিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, না, আসল জিনিস দেখে যাও। ঘরে ছোট একটি আলমারি ছিল। টানিয়া দরজা খুলিয়া বিন্দু বলিল, দেখো। শশী না দেখিয়াই অনুমান করিয়াছিল আলমারির তাকগুলি নানা আকারের নানা লেবেলের বোতলে বোঝাই হইয়া আছে। নিজেকে শশীর অসুস্থ মনে হইতেছিল। এমন কাণ্ডও ঘটে সংসারে! কি শক্ত মেয়ে বিন্দু! এতকাল এ কথা সে চাপিয়া রাখিয়াছিল। ছেলে হইয়া মরিয়া না গেলে, স্নেহ করিয়া কাছে না ডাকিলে হয়তো আজও সে কিছু বলিত না। তুই খাস? না খেলে ছাড়ছে কে দাদা? দেখো, আমার একটা দাঁত বাঁধানো, প্রথম দিন সাঁড়াশি দিয়ে দাঁত ফাঁক করে গলায় ঢেলে দিয়েছিল, তারপর থেকে নিজেই খাই। এদিকের ঘরে আসিয়া শশী বলিল, জোর করে বিয়ে দেবার জন্যে না? বিন্দু বলিল, না, আমি হাব ভাব দেখিয়ে ভুলিয়েছিলাম বলে। কিন্তু তা তো তুই করিসনি। তুই তখন কতটুকু? ও তাই মনে করে দাদা। বিন্দুর শুষ্ক চোখ এতক্ষণ জল জল করিতেছিল, আবার স্তিমিত সজল হইয়া আসিল। চোখ মুছিয়া বলিল, কেন মিথ্যে তোমায় বললাম? শশী ভাবিতেছিল বিন্দুর কথায় চমকাইয়া গেল। এমন হতাশ হইয়া গিয়াছে বিন্দু। ভাবিতে ভাবিতে শশীর মুখ কালো আর কঠিন হইয়া ওঠে। অন্যদিকে চাহিয়া সে জিজ্ঞাসা করিল, নন্দ আর কাউকে আনে, বন্ধু বান্ধব? বিন্দু বলিল, না না, ছি, ওসব বুদ্ধি নেই। যার শাস্তি দেবার নিজেই দেয়। তারপরে মৃদু স্বরে আবার বলিল, অসুখ বিসুখ হলে খুব ভাবে দাদা, সেবাও করে। শশী অনেকক্ষণ ভাবিল। আমার সঙ্গে যাবি বিন্দু? বিন্দু উৎসুক হইয়া বলিল, কোথায়? কোথায় যাব তোমার সঙ্গে? শশী বলিল, কাল আমরা দেশে চলে যাব, যাবি? বিন্দু ব্যগ্রভাবে বলিল, যাব, চলো এখনই বেরিয়ে পড়ি দাদা। হঠাৎ যদি এসে পড়ে? বিন্দুর যেন ১ মিনিটও সবুর সইবে না। এতকাল এখানে এসে কেমন করিয়া ছিল কে জানে। গাড়িতে শশী তাহাকে এই কথাই জিজ্ঞাসা করিল। পথের পাশে সাজানো দোকানের দিকে চোখ রাখিয়া বিন্দু বলিল, ভেবেছিলাম ক্ষমা করবে। এতকাল পরে এ কি প্রত্যাবর্তন বিন্দুর? গয়না কই, কাপড় কই, মোট বহর কই? গ্রামের লোক অবাক মানিল। বিন্দুকে জ্বালাতনও কম করিল না। ব্যাপারটা বুঝিবার জন্য সকলেই উৎসুক। জেরায় জেরায়
বাহিরে পুরুষদের এবং ভেতরে মেয়েদের জীবন অতিষ্ঠ হইয়া উঠিল। শশী আর বিন্দু নিজে ছাড়া কেহ কিচ্ছু জানিত না, কেহ কিছু জানিতেও পারিল না। তাই মুখে মুখে নানা কথা প্রচার হইয়া গেল। সেনদিদি বিন্দুকে যন্ত্রণা দিল সবচেয়ে বেশি। শশীকে অবাক করিয়া কিছুদিন হইতে সেনদিদি হামেশা এ বাড়িতে আসিতেছিল। গোপালের সঙ্গে তার যেন একটা সন্ধি হইয়াছে। কুর্তায় ভুঁড়ি ঢাকিয়া গোপাল তামাক টানে, অদূরে পিঁড়ি পাতিয়া বসিয়া সেনদিদি তার সঙ্গে করে আলাপ। সেনদিদির দাগি মুখ আর কানা চোখ দেখিয়া গোপালেরও যেন একটা রোগ আরাম হইয়া গিয়াছে। আজকাল সে প্রসন্ন প্রশান্ত। গ্রাম্য রমণীর আবেগপূর্ণ মমতায় সেনদিদি শশীকে আকর্ষণ করিত বটে, এবং লাবণ্যবতীর স্নেহ স্বভাবতই মানুষ একটু বেশি পছন্দ করে বলিয়া সে মমতা দামিও ছিল শশীর কাছে। কিন্তু এ কথা শশী কখনো বিশ্বাস করে নাই। পড়ন্ত সূর্যের মতো শেষ যৌবনের অত্যাশ্চর্য রূপের অস্ত্রে ছেলেকে বশ করিয়া গোপালের ওপর একটা উপযুক্ত প্রতিশোধ গ্রহণের এতটুকু ইচ্ছাও সেনদিদির ছিল। গোপালের বাঁকা মন, বাঁকা মানে খুঁচিত, তাই সেনদিদির বর্তমান শ্রীহীনতায় গোপালের প্রসন্ন ভাব শশী বুঝিতে পারে। বুঝিতে পারে না সেনদিদির আসা যাওয়া। চিরকাল যে শত্রুতা করিয়াছে, ক্ষতি করিয়াছে অপূরণীয়, তার সঙ্গে বসিয়া সেনদিদি যে গল্প করিতে পারে, শশীকে তা যেন অপমান করে। মাঝে মাঝে হাসির কথাও বুঝি বলে গোপাল, কারণ সেনদিদির কুৎসি মুখখানা অনিন্দ হাসিতে ভরিয়া যাইতেও দেখা যায়। শশী জানে খুব অল্প বয়সে সেনদিদির ভার গোপালের ঘাড়ে পড়িয়াছিল। তারপর কত টাকার বিনিময়ে সেনদিদিকে গোপাল যামিনীর কাছে বিসর্জন দিয়াছিল তাও শশী জানে। 150 টাকা। গোপালের গ্রাম্য রসিকতায় সেই সেনদিদি আজ এমন অকুণ্ঠ হাসি হাসিতে পারে ভাবিলে গ্রামের ওপরেই শশীর বিতৃষ্ণা যেন বাড়িয়া যায়। বিন্দুকে সেনদিদি একদিন একাই প্রায় 3 ঘণ্টা কোণঠাসা করিয়া রাখিল। বাক্যহারা মেয়েটাকে কত কথাই সে যে বলিল তার ঠিক ঠিকানা নাই। বিন্দু বেশিরভাগ কথার জবাব পর্যন্ত দিল না। তাতে দমিবার পাত্রী সেনদিদি নয়। নিজে প্রশ্ন করিয়া নিজেই একটা পছন্দসই জবাব আবিষ্কার করিয়া বিন্দুর সম্বন্ধে নিজের কাল্পনিক জ্ঞানকে সে অবাধে আগাইয়া লইয়া গেল। মোট কথাটা দাঁড়াইল এই, নন্দ আর একটা বিবাহ করিয়া বিন্দুকে খেদাইয়া দিয়াছে। নন্দর তাহলে 3টে বিয়ে হলো না দিদি? কি মানুষ নন্দ! হ্যাঁ, শশী বুঝি খবর পেয়ে আনতে গিয়েছিল? তাই তো বলি, হঠাৎ কেন শশী কলকাতা গেল? আমি কি জানি দিদি তোর এমন অদৃষ্ট হয়েছে? এমনই আবেগপূর্ণ মমতা সেনদিদির। কানা চোখ ভরিয়া তাহার অশ্রু টলটল করিতে লাগিল। কুসুম যেদিন শশীর ঘর দেখিয়া গিয়াছিল, তারপর নির্জনে কুসুমের সঙ্গে শশীর আর দেখা হয় নাই। পরদিন একদিন ভোরবেলা সেই জানলা দিয়া কুসুম তাহাকে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখে গোলাপের সেই চারাটিকে আজও কুসুম পায়ের তলে চাপিয়া দাঁড়াইয়াছে। কাঁটা ফুটিবার ভয়ও নাই কুসুমের মনে। আজও চারাটি মারিয়ে দিলে বউ? কত কষ্টে বাঁচিয়েছি সেবার। ইচ্ছে করে দিয়েছি ছোটবাবু, চারার জন্য এত মায়া কেন? দরকার আছে তবু ডাকতে আসতে হবে? রাগ হয় না মানুষের? শশী বলিল, কি দরকার বউ? কুসুম বলিল, তালপুকুরে আসুন একবার, বলছি। শশী তালপুকুরে গেল। কনকনে শীতে তালগাছগুলি পর্যন্ত যেন অসাড় হইয়া গিয়াছে। পুকুরের অনেকখানি উত্তরে একটা তালগাছ মাটিতে পড়িয়াছিল। শশীকে কুসুম সেইখানে রইয়া গেল। নিজে তালগাছের গুঁড়িটাতে জাঁকিয়া বসিয়া হুকুম দিয়া বলিল, বসুন ছোটবাবু, অনেক কথা।
সময় নেবে বলতে। শশী কিছু বলিল না। কুসুমের অনেকখানি তফাতে বসিল। কুসুম যেন একটু অবাক হইয়া গেল প্রথমে, তারপর হঠাৎ লজ্জায় মুখখানা তাহার লাল হইয়া উঠিল। বিন্দুর ব্যাপারটা শুনিবার জন্য কুসুম শশীকে এখানে ডাকিয়া আনিয়াছে। কৌতূহলের বশে এতক্ষণ তাহার খেয়ালও হয় না যে চুপি চুপি শশীকে এখানে ডাকিয়া আনিলে কতখানি উপযাচিকা অভিসারিকার মতো কাজ করা হয়। তারপর বিন্দুর কথা জিজ্ঞাসা করিয়া কুসুম শশীকে একটু অবাক করিয়া দিল। খেয়ালি কম নয় কুসুম, বিন্দুর কাহিনী শুনিবার জন্য এত কাণ্ড। ও কথা সে তো যেখানে খুশি বলিতে পারত কুসুমকে। ওর কথা শুনে কি করবে বউ? কুসুম সবিস্ময়ে বলিল, আমাকে বলবেন না? শশীর গোপন কথা কুসুমকে না বলার মতো সৃষ্টি ছাড়া ঘটনা যেন আর নাই। জীবনে আজ প্রথম শশী কুসুমের প্রকৃতির একটা আশ্চর্য দিক আবিষ্কার করিয়া অভিভূত হইয়া গেল। একটি বালিকা আছে কুসুমের মধ্যে, মতির চেয়েও সে সরল, মতির চেয়েও নির্বোধ। সংসারকে দেখিয়া শুনিয়া কুসুমের যে অংশটা বড় হইয়াছে, এই বালিকা কুসুমটি তার আড়ালে বাস করে। সংসারকে যখন সে ভুলিয়া যায়, জীবনের যত দায়িত্ব যত জটিলতা আছে কিছুই যখন তাহার নাগাল পায় না, তখন তাহার এই বিস্ময়কর দিকটা চোখে পড়ে। শশী বুঝিতে পারে এতকাল কুসুমের যেসব পাগলামি সে লক্ষ্য করিয়াছে, ও শান্ত সহিষ্ণু ও গম্ভীর প্রকৃতির সঙ্গে যা কোনোদিন খাপ খাওয়ানো যায় না, সেসব বহু দূর অতীতের ছেলেমানুষ কুসুমের কীর্তি। কুসুমের এখনকার পরিণত দেহমনে যার অস্তিত্ব কল্পনা করাও কঠিন। বিন্দুর কথা ধীরে ধীরে শশী সব বলিয়া গেল। বলিতে বলিতে সে অন্যমনস্ক হইয়া গেল মাঝে মাঝে। কি রহস্যময়ী আজ তাহার মনে হইতেছে কুসুমকে। কুসুম যখন সেদিন দুপুরে তার ঘর দেখিতে গিয়াছিল, সেদিন প্রথম শশীর মনে হইয়াছিল গত কয়েক বছর ধরিয়া কুসুমের যত খাপছাড়া ব্যবহার সে লক্ষ্য করিয়াছে, সব তাহার মন ভুলাবার জন্য বয়স্কা রমণীর প্রণয়ী ব্যবহার। বড় দুঃখ হইয়াছিল সেদিন শশীর। নিজের মনকে সে মহার্ঘ মনে করে। সে মন যেন বিকাইয়া গিয়াছিল কানা কড়ির দামে। শশী এখন তৃপ্ত বোধ করিল। তাই যদি হইত, কুসুমের সংস্পর্শে সে বছরের পর বছর কাটাইয়া দিয়াছিল, একদিনও সে কি টের পাইত না কুসুম কি চায়? একটি নারীর মন ভুলাইতে চাহিতেছে, এইটুকু বুঝিতে কি 7 বছর সময় লাগে মানুষের? এই কুসুমের মধ্যে যে কুসুম কিশোর বয়সী, সে শুধু খেলা করিত শশীর সঙ্গে। শশী তো তাকে চিনিত না, তাই ভাবিত এত বয়সেও পাগলামি গেল না কুসুমের। তালবন হইতে শশী সেদিন হালকা মনে বাড়ি ফিরিল। কুসুমকে বিন্দুরও ভালো লাগিল। কুসুমের কৌতূহল মিটিয়াছিল। বিন্দুর কলকাতার জীবন সম্বন্ধে সে কোনো কথা তুলিল না। সাধারণ নিয়মে বিন্দু বাপের বাড়ি আসিয়াছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, এমনি ভাব দেখাইল কুসুম। বিন্দুর কাছে সে সময় আসিয়া বসে, নানা কথা বলিয়া বিন্দুকে ভুলাইয়া রাখিতে চেষ্টা করে। ওসব পারে সে। সত্য মিথ্যা জড়াইয়া জমজমাট উপভোগ্য কাহিনী রচনা করিতে কুসুম অদ্বিতীয়া। অপরূপ ভ্রান্তি সৃষ্টি করিবার কৌশলে সে জানে চমৎকার। বলে, শহর থেকে শখ করে গায়ে তো এলে ঠাকুরঝি, মরবে বুঝি ম্যালেরিয়ায়? দুবার কাঁপুনি দিয়ে জ্বর এলে বাপের বাড়িকে পেন নাম করে কর্তার কাছে ছুটবে তখন। গোপাল রাগারাগি করিল। শশীর সঙ্গে তাহার কলহ হইয়া গেল। চেঁচামেচি করিয়া সে বলিতে লাগিল যে এমন কাণ্ড জীবনে সে কখনো দেখে নাই। স্ত্রীকে মানুষ নিজের খুশি মতো অবস্থায় রাখিবে, এই তো সংসারের নিয়ম। মারধর করিলে বরং কথা ছিল, কিছুই তো নন্দ করে নাই। যা সে করিয়াছে বিন্দুর তাতে বরং খুশি হওয়াই উচিত ছিল।
স্ত্রীকে ভিন্ন বাড়িতে হীরা জহরত দিয়া মুড়িয়া রাখিয়া, চাকর দারোয়ান রাখিয়া দিয়া কেহ যদি নিজের একটা খাপ ছাড়া খেয়াল মেটাইতে চায়, স্ত্রীর সেটা ভাগ্যই বলিতে হইবে। স্বামীর সে অধিকার আছে বই কি? মদ খাই নন্দ? সংসারে কোন বড়লোকটা নেশা করে না শুনি? তখন বলিতেই হইল, অত কষ্টে বড়লোক জামাই জোগাড় না করিয়া একটা হা ঘরের হাতে মেয়েকে সঁপিয়া দিত গোপাল, টের পাইতো মজাটা। কেন ওকে তুই নিয়ে এলি শশী? তোর এত করতালি করা কেন? ছেলে খেলা নাকি এসব? রেখে আয় গে, আজকেই চলে যা। তা হয় না বাবা, আপনি সব জানেন না, জানলে বুঝতেন ওখানে বিন্দুর থাকতে পারে না। এতকাল ছিল কি করে? সে কথা ভাবিলে শশী কি কম আশ্চর্য হইয়া যায়। গোপাল মেয়েকে জিজ্ঞাসা করে, গয়নাকাটি জিনিসপত্র কি করে এলি? আনিনি বাবা। কেন আনিসনি কেন? আমার কি ছিল যে আনবো? আনলে চোর বলে জেলে দিত। শুনিয়া গোপাল রাগিয়া ওঠে। জেলে দিত? গোপাল দাসের মেয়েকে এত সহজে কেউ জেলে দিতে পারে না। তোরা সব কটা ছেলে মানুষ, কাঁচা বুদ্ধি তোদের, জীবনে তোরা ঢের কষ্ট পাবি, এ আমি বলে রাখলাম। গোলমাল করার ফল হইল এই, শশীর সঙ্গে গোপালের আবার কথা বন্ধ হইয়া গেল। ছেলের সঙ্গে এরকম মতান্তর গোপালের বাৎসল্যের জগতে মতান্তরের সমান। বড় কষ্ট হয়, দিন যায় কলহ মেটে না। গোপাল উসখুস করে, ছেলে যেন আকাশের দেবতা হইয়া উঠিয়াছে, নাগাল পাওয়া কঠিন। শেষে গোপাল নিজেই একদিন মরিয়া হইয়া শশীর ঘরে যায়। শশী মোটা ডাক্তারি বইটা নামাইয়া রাখিলে সেটা সে টানিয়া লয়, পাতাটা উল্টায়, আর ছেলের এত মোটা বই পড়িবার অমানসিক প্রতিভায় সুস্পষ্ট গর্ববোধ করে এবং বলে, যতক্ষণ বাড়িতে থাকো বই পড়ে সময় কাটাও। শরীর তোমার খারাপ হয়ে যাচ্ছে শশী, এত পড়ো কেন? পরীক্ষা তো নেই, আগে তো এরকম পড়তে না দিনরাত। ডাক্তারকে সর্বদা নতুন বিষয় জানতে হয়, শশী বলে। যা তুমি জানো শশী, গায়ে ডাক্তারি করার পক্ষে তাই ঢের। শহরে গিয়ে যদি বসি কখনো। কি বিচিত্র চক্র কথোপকথনের! বিন্দুর কথা আলোচনা করিতে আসিয়া কি কথা উঠিয়া পড়িল দেখো। শহর, শহরে গিয়া ডাক্তারি করার মতলব আছে নাকি শশীর? তাই এত পড়াশোনা? গোপাল বিবর্ণ হইয়া যায়। এই গ্রামে একদিন এক কুঁড়ে ঘরে গোপালের জন্ম হইয়াছিল। এইখানে একদিন সে ছিল পরের দুয়ারে অন্যের কাঙাল। আজ সে এখানে দালান দিয়াছে, একবেলা তার দাওয়ায় পাত পড়ে ৩০ খানা। চারিদিকে ছড়ানো টাকা, ছড়ানো জমি জায়গা, ঘরে বাহিরে এখানে তাহার আশ্চর্য বাঙালি জীবনের বিস্তার। এখানে মরিতে হইবে তাহাকে। শশী এখানে থাকিবে না, অনুসরণ করিবে না তাহার পদাঙ্ক? গোপাল ব্যাকুল হইয়া বলে, ওসব সর্বনেশে কথা মনেও এনো না শশী। শশী বলে, সময় সময় মনে হয় শহরে বসলে পয়সা বেশি হতো। ছাই হতো, শহরে ঢের বড় বড় ডাক্তার আছে, তুমি সেখানে পাত্তাও পাবে না শশী। এখানে মন্দ কি হচ্ছে তোমার? তাছাড়া ডাক্তারিতে পয়সা না এলেও তোমার চলবে, জমি জমা দেখবে, সুদ গুনে নেবে। ডাক্তারিকে তুমি হয় ভালো, না হয় নাই হবে। গায়ে আর ডাক্তার নেই, অচিকিৎসায় মরে গায়ের লোক, সেটাও তো দেখতে হবে। বড় তুই স্বার্থপর শশী। গোপাল পালায়, কি বলিতে কি বলিয়া ফেলিবে। এবার হয়তো 15 দিন কথা বন্ধ থাকবে ছেলের সঙ্গে। খানিক পরে গোপাল আবার শশীর ঘরে ফিরিয়া যায়, বলে, চাবিটা ফেলে গেলাম নাকি রে? শশী বলে, চাবি? ওই যে আপনার পকেটে চাবি। চাবির ভারে কুর্তার পকেটটা ঝুলিয়েই আছে বটে। গোপাল অপ্রতিভ হইয়া যায়, পদে পদে জব্দ করে, কি ছেলে! খানিক সে চুপ করিয়া বসিয়া থাকে, তারপর করে কি, হঠাৎ অন্তরঙ্গভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শশী, গায়ে তোর মন টিকছে না কেন বলতো?
গায়ের ছেলে তুই, মন টিকবে না কেন? তবে যে শহরে যাবার কথা বলছিস? ঠিক করিনি কিছু, কথাটা মনে হয় এইমাত্র। শশীর শান্ত ভাব দেখিয়া নিজের উত্তেজনায় আরেক দফা অপ্রতিভ হয় গোপাল। ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়, খাতক নয়, ওপরওয়ালা নয়, কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের ভগবানই জানে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।